এদিকে আজকের সবচেয়ে বড় খবর, অবশেষে ভয়ে আতঙ্কে যুদ্ধবিরতি চায় আমেরিকা, তবে আমেরিকার শেষ দেখে ছাড়বে ইরান। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ট্রাম্প অবশেষে স্বীকার করলেন যে পুতিন হয়তো ইরানকে সহযোগিতা করছেন। এর আগে কয়েকদিন আগে কিন্তু ওয়াশিংটন পোস্ট তারা একটা বিস্তারিত রিপোর্ট দিয়েছিল। সেখানে তারা বলেছিল যে মধ্যপ্রাচ্যে যে সমস্ত মার্কিন স্থাপনা আছে সেই স্থাপনা কোথায় কোথায় আছে, তার লক্ষ্যবস্তু পুরা মানে স্যাটেলাইট চিত্র সহ সবকিছু তথ্য দিয়ে রাশিয়ার গোয়েন্দারা সহযোগিতা করছে ইরান। এদিকে ইরানের ভয়ে লুকিয়েও রক্ষা পেল না মার্কিন রণতরী যুদ্ধজাহাজ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। খোদ যুক্তরাষ্ট্রের গোয়েন্দারাই বলে দিয়েছেন ইরানের সরকার পতনের ঝুঁকি নেই, মানে যা করতে ইসরায়েল আমেরিকার এত আয়োজন, এত খরচ, প্রাণহানি, সেই কাজটি করতে পারছে না ট্রাম্প নেতানিয়াহু। আর এমনটা হলে ইরানকে জয়ী ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় নেই পশ্চিমের। তো কি কারণে এহেন পরিণতি পশ্চিমের? এদিকে ইরানের ভয়াবহ হামলার ভয়ে পালাচ্ছে মার্কিন সেনারা, তবে কি পরাজয়ের দ্বারপ্রান্তে আমেরিকা? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের ত্রিরত্ন মানে ক্যাটাগরিতে থাকা বি গ্রেডের ত্রিরত্ন, এ গ্রেড, এ প্লাস গ্রেডে আর অনেক কিছু আছে। এই মুহূর্তে ইরান যখন লড়াই করছে, দীর্ঘদিন যাবৎ ইরানের মেশিনারিজগুলোর উপর নজর রাখছিল ইসরায়েল এবং আমেরিকা, যে ইরান কতদূর আগাইছে, তাদের প্রযুক্তিটা কি আছে, ওই মেশিনগুলো ঠেকানোর জন্য তাদের কি ধরনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, একটা অঙ্ক কষে আসলে ইরানে অভিযান চালিয়েছিল ইসরায়েল এবং আমেরিকা। তো তাদের সেই অঙ্কের মধ্যে এখন যোগ বিয়োগে ভেজাল লেগে গেছে। কেন ভেজাল? এদিকে ইরানের ক্রমবর্ধমান শক্তির নেপথ্যে পুতিনের অদৃশ্য হাত, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে যোগাযোগ করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম খারিবাবাদী বলেছেন, যুদ্ধবিরতির প্রথম শর্ত হলো ইরানের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন নয়। গত 28 ফেব্রুয়ারি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। ট্রাম্প বলেছেন, যুদ্ধ কয়েকদিনের মধ্যে থেমে যেতে পারে। যুদ্ধবিরতি চেয়ে রীতিমতো ইরানের পায়ে পড়ছে আমেরিকা। ইরানের টানা হামলায় নাকানি চুবানি খেয়ে অন্তত 2 বার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে আমেরিকা। পশ্চিমা বিশ্লেষকদের অনেকের ধারণা ছিল যুদ্ধ শুরু হলেই দ্রুত ভেঙে পড়বে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি, কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। উচ্চমাত্রার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক স্থাপনা ও মিত্রদের লক্ষ্যবস্তু আঘাত করছে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী। এই সংঘাত এমন এক যুদ্ধে পরিণত হয়েছে যেখানে আমেরিকা প্রথমবারের মতো এমন শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই আমেরিকা ও তার মিত্রদের লক্ষ্যবস্তু করে ধারাবাহিক হামলা চালাচ্ছে আইআরজিসি। 28 ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর পশ্চিমা বিশ্বে ধারণা ছিল কয়েকদিনের মধ্যেই ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনী অচল হয়ে পড়বে, কিন্তু বাস্তবতা দেখাচ্ছে ভিন্ন চিত্র। বহু বছর ধরে গোপনে বিশাল ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডার গড়ে তুলেছে ইরান। শুধু তাই নয়, দেশ জুড়ে বিভিন্ন গোপন স্থানায় সেগুলো ছড়িয়ে সংরক্ষণ করা হয়েছে, যার ফলে এগুলো ধ্বংস করা প্রতিপক্ষের জন্য কঠিন হয়ে পড়েছে। সামরিক বিশ্লেষকদের মতে যুদ্ধের প্রথম কয়েকদিনেই আমেরিকা ও তার মিত্ররা MIM-104 প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের 1000-এরও বেশি POC-3 ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করেছে। প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম $3 থেকে $4 মিলিয়ন, অথচ বছরে উৎপাদন হয় মাত্র 500টি। ফলে খুব দ্রুতই কমে আসছে আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভান্ডার। পরিস্থিতি এতটাই জটিল যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠাতে শুরু করেছে আমেরিকা। দক্ষিণ কোরিয়া থেকেও সরিয়ে নেওয়া হয়েছে থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম এবং প্যাট্রিয়ট ব্যাটারি, তবে তাতেও পুরোপুরি সামাল দেওয়া যাচ্ছে না ইরানের হামলা। এদিকে যুদ্ধবিরতির চেষ্টা করছে আমেরিকা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ অন্তত 2 বার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। আইআরজিসি বলছে, যদি শত্রুপক্ষ যুদ্ধে জিতত তাহলে তারা কখনো যুদ্ধবিরতির আহ্বান জানাতো না। সামনে আরো বড় চমক অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দেয় আইআরজিসি। বিশ্লেষকদের মতে এই সংঘাত মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নতুনভাবে নির্ধারণ করতে পারে, কারণ প্রথমবারের মতো আমেরিকার উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডার। মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়, বরং এটি প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র শক্তি এবং সামরিক কৌশলের নতুন বাস্তবতারও পরীক্ষা। এদিকে ইরানের হামলার ভয়ে লুকিয়েও রক্ষা পেল না মার্কিন রণতরী। ইরানের ভয়ে সাগরের বুকে অবস্থান বদলে লুকিয়ে থেকেও শেষ পর্যন্ত রেহাই পেল না আমেরিকা। ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযান অপারেশন এপিক থিওরিতে অবস্থান নিতে এসে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরীগুলোর একটি USS জেরাল্ড আর. ফোর অবস্থান করছে লোহিত সাগরে। আর ঠিক সেই সময় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই বিশাল যুদ্ধজাহাজে। যুক্তরাষ্ট্র বলছে এটি দুর্ঘটনা, কিন্তু ইরানের দাবি একেবারেই ভিন্ন। তাদের আঘাতেই আগুন ধরে গেছে মার্কিন এই রণতরীতেই। ফলে প্রশ্ন উঠেছে, লোহিত সাগরে কি চাপে পড়েছে আমেরিকা? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সামরিক উত্তেজনার মাঝেই নতুন করে আলোচনায় এসেছে মার্কিন এই যুদ্ধজাহাজ। লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর. ফোর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। পেন্টাগন বলছে
এটি একটি দুর্ঘটনা, তবে ইরানের দাবি একেবারেই ভিন্ন। তাদের আঘাতেই আগুন ধরে যায় এই বিশাল যুদ্ধজাহাজে। বৃহস্পতিবার রণতরিটিতে আগুন লেগেছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন প্রাথমিকভাবে আগুন নেভানো সম্ভব হয়েছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে আগুনের সূত্রপাত হয়েছিল জাহাজটির প্রধান রংরি স্পেস থেকে। তাদের দাবি আগুনের সঙ্গে কোনো যুদ্ধ পরিস্থিতি বা শত্রুপক্ষের হামলার কোনো সম্পর্ক নেই। বিবৃতিতে আরও বলা হয় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং রণতরিটি সম্পূর্ণ সচল রয়েছে বলেও দাবি করেছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। তবে আগুনে অন্তত 2 জন মার্কিন সেনা আহত হয়েছেন। বর্তমান তাদের অবস্থা স্থিতিশীল। এদিকে ঘটনাটিকে ঘিরে পাল্টা দাবি করেছে ইরান। আইআরজিসি দাবি করেছে এটি কোনো দুর্ঘটনা নয়, তাদের আঘাতেই আগুন ধরে যায় মার্কিন এই যুদ্ধজাহাজে। ইরানের দাবি প্রকৃত ঘটনা গোপন করার চেষ্টা করছে আমেরিকা। একই সঙ্গে তারা অভিযোগ করেছে নিজেদের সামরিক ক্ষতি ও সৈন্য হতাহতের প্রকৃত তথ্য প্রকাশ করছে না ওয়াশিংটন। এদিকে ইরানের ভয়াবহ হামলার ভয়ে পালাচ্ছে মার্কিন সেনারা। তবে কি পরাজয়ের দ্বারপ্রান্তে আমেরিকা? মধ্যপ্রাচ্যে ইরানের পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রের সেনারা সামরিক ঘাঁটি ছেড়ে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মাহমদ নাইনি বলেন, ইরানের হামলার পর অনেক মার্কিন সেনা ঘাঁটি ছেড়ে পালিয়ে গেছে এবং তারা বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ স্থানীয় হোটেলে আশ্রয় নিয়েছে বলেও তিনি দাবি করেন। নাইনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতিকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করছেন, যদিও বাস্তবে যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের পাল্টা হামলার মুখে ছত্রভঙ্গ হয়ে পড়েছে। আইআরজিসির এই মুখপাত্র দাবি করেন, যুদ্ধের শুরুর দিকে ইরানের ছোড়া 4টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু করার পর মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহিম লিঙ্কন ইরান থেকে 1000 কিলোমিটারেরও বেশি দূরে সরে যেতে বাধ্য হয়। তিনি আরও অভিযোগ করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ইসরায়েলি সেনারাও পালিয়ে দখলকৃত এলাকায় বেসামরিক মানুষের মধ্যে আশ্রয় নিচ্ছে। গত 28 ফেব্রুয়ারি ইউনাইটেড স্টেটস ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করার পর থেকেই পাল্টা আঘাত হানছে ইরান। ইরান জানিয়েছে তারা অঞ্চল জুড়ে মার্কিন সামরিক স্থাপনা ও ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলা চালাচ্ছে। এদিকে ইরানের ক্রমবর্ধমান শক্তির নেপথ্যে পুতিনের অদৃশ্য হাত যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ইরানের ক্রমবর্ধমান শক্তির নেপথ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রত্যক্ষ প্রভাব দেখছে পশ্চিমা বিশ্ব। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি এক বিস্ফোরক মন্তব্যে জানিয়েছেন, ইরানের সাম্প্রতিক সামরিক কৌশলের পেছনে পুতিনের অদৃশ্য হাত কাজ করছে। উত্তর ইরাকের এরবিলে পশ্চিমা সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার পর বিশ্ব রাজনীতিতে এই নতুন সমীকরণ সামনে এলো। যুক্তরাজ্যের সামরিক সদর দপ্তরের তথ্য অনুযায়ী ইরান ও তাদের প্রক্সি গোষ্ঠীগুলো এখন ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত রুশ রণকৌশল হুবহু অনুসরণ করছে। বিশেষ করে শাহেদ ড্রোনের মাধ্যমে নিচু দিয়ে ওড়ার নতুন পদ্ধতি অবলম্বন করায় তা ঠেকানো পশ্চিমা বাহিনীর জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ জয়েন্ট অপারেশনের প্রধান লেফটেন্যান্ট জেনারেল নিক পেরি জানান, রাশিয়া এখন ইরানকে ড্রোন মোতায়েন ও ব্যবহারের বিষয়ে সরাসরি কৌশলগত পরামর্শ দিচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বার্তায় তিনি স্পষ্ট জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে এবং প্রয়োজনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে। এদিকে এই অস্থিরতার ফলে বিশ্ব তেলের বাজারে ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ বিষয়টিকে সরবরাহ বিপর্যয় হিসেবে চিহ্নিত করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে শোনা গেছে ভিন্ন সুর। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, তেলের মূল্যবৃদ্ধিতে বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী হিসেবে যুক্তরাষ্ট্রের অনেক লাভ হচ্ছে। ট্রাম্পের এই মন্তব্যের কড়া জবাব দিয়ে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, যুদ্ধ শুরু করা সহজ হলেও টুইট দিয়ে তা জেতা যায় না এবং এই ভুলের জন্য যুক্তরাষ্ট্রকে অনুশোচনা করতে হবে। ট্রাম্প অবশেষে স্বীকার করলেন যে পুতিন হয়তো ইরানকে সহযোগিতা করছেন। এর আগে কয়েকদিন আগে কিন্তু ওয়াশিংটন পোস্ট তারা একটা বিস্তারিত রিপোর্ট দিয়েছিল। সেখানে তারা বলেছিল যে মধ্যপ্রাচ্যে যে সমস্ত মার্কিন স্থাপনা আছে সেই স্থাপনা কোথায় কোথায় আছে, তার লক্ষ্যবস্তু পুরা মানে স্যাটেলাইট চিত্র সহ সবকিছু তথ্য দিয়ে রাশিয়ার গোয়েন্দারা সহযোগিতা করছে ইরানকে। তখনও পর্যন্ত ট্রাম্প বলেছে এবং মার্কো রুবিও ট্রাম্পের প্রশাসন
তখনও বিশ্বাস করতে পারেনি যে সত্যি সত্যি রাশিয়া সহযোগিতা করছে। বরং ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে 1 ঘন্টা পুতিনের সঙ্গে কথা বলেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে। কি কথা হয়েছে তার সারাংশ কি বোঝা যায়নি, কিন্তু তার পরপরই পুতিন কথা বলেছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে। এবং রাশিয়ার একটা চেষ্টা হলো এই যে যাতে হামলা বন্ধ হয়, হামলা বন্ধ হলে তাহলে ইরানও পাল্টা হামলা করবে না মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনায়, এবং হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে, তেলবাহী যে সমস্ত ট্যাঙ্কার আছে, জাহাজ আছে, সেগুলি চলাচল করবে। কিন্তু সম্ভবত কোনো একটা পয়েন্টে পুতিনের সঙ্গে ট্রাম্পের আলোচনার একটা ফারাক ছিল, বনিবনা হয়নি। ফলে পুতিন মধ্যস্থতার জন্য যে খুব বেশি উদ্যোগী হবে তেমন একটা পরিস্থিতি দেখা যায়নি। এখন সর্বশেষ খবরে বলা হচ্ছে তিনি বলছেন পুতিন হয়তো ইরানকে সহযোগিতা করছে। ইতিমধ্যে পুতিন নতুন নেতা, তাকে অভিনন্দন জানিয়েছে এবং ইরানকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে, তার পাশে দাঁড়ানোর কথা দিয়েছে মোস্তফা খামেনিকে। এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো ইরানকে সহযোগিতা করছেন। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যে দেখা গেছে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধজাহাজ, বিমান এবং অন্যান্য সামরিক সম্পদে হামলা চালাতে তেহরানকে তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। চলতি সপ্তাহের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্প পুতিনের সঙ্গে কথা বলেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করি তিনি তাদের কিছুটা সাহায্য করছেন। হ্যাঁ, আমার তাই ধারণা। শুক্রবার পূর্ণাঙ্গ প্রচার হতে যাওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেন, পুতিন সম্ভবত ভাবছেন আমরা ইউক্রেনকে সাহায্য করছি, তাই না? মানে এটা পাল্টা নিচ্ছে আর কি। এটা ডোনাল্ড ট্রাম্প বোঝানোর চেষ্টা করছে যে যেহেতু ইউক্রেনকে আমরা সহযোগিতা করছি, সুতরাং তারা এখন ইরানকে সহযোগিতা করছে। সাক্ষাৎকার গ্রহণকারী ব্রায়ান কিলমিট যখন উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইউক্রেনকে সহায়তা দিচ্ছে, তখন ট্রাম্প বলেন, হ্যাঁ, আমরাও তাদের সাহায্য করছি। তাই তিনি এমনটা বলছেন। আরো চীনও একই কথা বলবে। বিষয়টা অনেকটা এমন যে তারে আমরাও এটা করেছি, ন্যায্যতার খাতিরে আমরাও এটা করছি, অর্থাৎ পাল্টাপাল্টি। যেহেতু ইউক্রেনকে সহযোগিতা করছে পশ্চিমারা, আমেরিকা সহ, সুতরাং এখন ইরানকে সহযোগিতা করছে, এটি স্বাভাবিক হিসেবে ধরে নিয়েছে। কিন্তু এর মধ্য দিয়ে ট্রাম্পের একটা অসহায়ত্ব ফুটে উঠছে যে এরকম সংকট সময়েও পুতিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেখানে 1 ঘন্টা কথা বলেছে, তারপরেও কিন্তু আশ্বস্ত হতে পারছে না ডোনাল্ড ট্রাম্প যে পুতিন আমেরিকার সঙ্গে আছে। এবং জাতিসংঘে যে ভোটাভুটি হয়েছে সেখানে পরিষ্কার বিভাজন দেখা গেছে যে রাশিয়ার একটা বিকল্প প্রস্তাব ছিল যে যুদ্ধ বন্ধের ব্যাপারে, সেটা নাকচ হয়েছে। আবার ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব, সেই প্রস্তাবে দুটি বড় দেশ চীন এবং রাশিয়া তারা কিন্তু ভোটদানে বিরত ছিল। ফলে দিন যত যাচ্ছে মধ্যপ্রাচ্যের কিন্তু যুদ্ধের হিসাব নিকাশ সব কিন্তু পাল্টে যাচ্ছে। দর্শক, খোদ যুক্তরাষ্ট্রের গোয়েন্দারাই বলে দিয়েছেন ইরানের সরকার পতনের ঝুঁকি নেই, মানে যা করতে ইসরায়েল আমেরিকার এত আয়োজন, এত খরচ, প্রাণহানি, সেই কাজটি করতে পারছে না ট্রাম্প নেতানিয়াহু। আর এমনটা হলে ইরানকে জয়ী ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় নেই পশ্চিমের। তো কি কারণে এহেন পরিণতি পশ্চিমের? চলুন যাই বিশ্লেষণে। ইরানের উপরে হামলা অব্যাহত থাকলে ইসরায়েল বা তাদের মিত্রদের জন্য 1 লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না। ইরানের এমন ঘোষণার পর রীতিমতো পুলসিরাতে পরিণত হয়েছে হরমুজ প্রণালী। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক বোঝাই বোটের আঘাতে একটা জাহাজও তেল নিয়ে ফিরতে পারছে না। যুদ্ধ শুরুর পর থেকে হামলার শিকার হওয়া জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 16টিতে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে 2022 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরান বলে দিয়েছে তেলের দাম ব্যারেল প্রতি $200 না তুলে থামবেই না তারা। আর যুদ্ধের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিয়ে হরমুজের উপর কর আরোপ করবে ইরান। এসবই কাজের কাজ করেছে ইরানের জন্য। ইরানকে যারা নিয়মিত পাঠ করেন তারা জানেন যে এই যুদ্ধে ইরান কখনোই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত শক্তির সাথে জেতার চিন্তা করেনি বা করছেও না। বাস্তবতা ভালোভাবেই জানে ইরান, তাই ইরান হাঁটছে অন্য পথ দিয়ে, যে পথে হাঁটলে গোটা বিশ্বকে ইরানের কাছে আনতে বাধ্য করা যায়। এবং সেই কাজে ইরান এখন পর্যন্ত সফল। কি সেই রাস্তা? সেই রাস্তাটি হলো গোটা পৃথিবীর জ্বালানি পরিস্থিতিকে চরমভাবে ওলটপালট করে দেওয়া, যাতে সারা পৃথিবী মূল্যস্ফীতি তথা জ্বালানির এহেন দর বৃদ্ধিতে হাঁসফাঁস করে, যে কাজটি এরই মধ্যে শুরু হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পকে নাকি দিনে যুদ্ধবন্ধের আহ্বান জানানো নিজের পক্ষে 50টি ফোন কল ধরতে হয়। বোঝেন অবস্থা। বিশ্ব অর্থনীতি আসলে কোন পথে যাচ্ছে সেটা এই পরিস্থিতি অনুমান করলেই বোঝা যায়। ইরান এই অবস্থাকে আরো তীব্র করতে হরমুজ দিয়ে পশ্চিমাদের জন্য তেল রপ্তানির পথ বন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের কোনো দেশ যাতে আমেরিকা গঙ্গের কাছে তেল বিক্রি করতে না পারে সেজন্য সেসব দেশের তেল পরিশোধনাগারগুলো জ্বালিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের কোনো দেশ যাতে আমেরিকা গঙ্গের কাছে তেল বিক্রি করতে না পারে সেজন্য সেসব দেশের তেল পরিশোধনাগারগুলো জ্বালিয়ে দিচ্ছে। তরতর করে বাড়ছে তেলের দামও। পুরো বিশ্ব এখন যুদ্ধ বন্ধ করতে মরিয়া, যেন নিজেদের যুদ্ধ এটা। এদিকে ইরান কোনো আলোচনাতেই বসতে চায় না। তারা বলছে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের মাতব্বরি শেষ না হওয়া পর্যন্ত থামবে না ইরান। ইরানের এই অটল অবস্থানের সবচেয়ে জ্বলন্ত প্রমাণ হলো সাম্প্রতিক নৌ হামলাগুলো। হরমুজ প্রণালী ছাড়িয়ে ইরানের এই অপারেশনাল পরিধি এখন বিস্তৃত হয়েছে গোটা উপসাগরীয় অঞ্চলে। ইরানের রেভলিউশনারি গার্ডস স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে রেখেছে, তাদের উপরে হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্রদের জন্য 1 লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না। এই হুমকির বাস্তবায়ন কতটা ভয়ঙ্কর তা প্রমাণ করতেই গত রাতে ইরাকি জলসীমায় এক নজিরবিহীন হামলা চালিয়েছে তেহরান। ইরাকি বন্দর কর্মকর্তাদের সূত্র মতে গভীর রাতে একযোগে হামলার শিকার হয়েছে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী সেফ সি বিষ্ণু এবং মাল্টার পতাকাবাহী জেফিরোস নামের 2টি অতিকায় বাণিজ্যিক জাহাজ। জাহাজ দুটি মূলত ইরাক থেকে পশ্চিমা মিত্রদের জন্য জ্বালানি পণ্য বোঝাই করেছিল বলে অভিযোগ। ইরাকের রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা সোমো নিশ্চিত করেছে
সেফ সি বিষ্ণু তাদেরই চুক্তিবদ্ধ একটি কোম্পানির ভাড়া করা জাহাজ ছিল এবং জেফিরোস বহন করছিল বসরা গ্যাস কোম্পানির অতি গুরুত্বপূর্ণ জ্বালানি। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো ইরাকি জলসীমার একেবারে ভেতরে যখন এক জাহাজ থেকে অন্য জাহাজে পণ্য স্থানান্তর বা শিপ টু শিপ ট্রান্সফার চলছিল, ঠিক তখনই নিখুঁত নিশানায় আঘাত হানে ইরানের ছোড়া প্রজেক্টাইল বা ড্রোন। এই হামলা প্রমাণ করে উপসাগরের কোনো কোনাই আর পশ্চিমাদের জন্য নিরাপদ নয়। অথচ এই চরম বাস্তবতার বিপরীতে দাঁড়িয়ে হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন সম্পূর্ণ ভিন্ন এক ভাষ্য। তিনি রীতিমতো হুঙ্কার দিয়ে সতর্ক করেছেন যে ইরান যদি এভাবে তেল রপ্তানি বন্ধের চেষ্টা করে তবে ওয়াশিংটন আরও কঠোরভাবে দেশটিতে আঘাত হানবে। শুধু তাই নয়, তিনি আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোকে নির্ভয়ে হরমুজ প্রণালী ব্যবহারের আহ্বান জানিয়ে রীতিমতো দাবি করে বসেছেন যে ইরানের নৌবাহিনীর প্রায় সবটাই এখন ধ্বংস হয়ে গেছে। কিন্তু ট্রাম্পের এই দাবির অসারতা প্রমাণ করেছে সমুদ্রের বুকে দাউ দাউ করে জ্বলতে থাকা একের পর এক তেলের ট্যাঙ্কার। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প হয়তো ইরানের প্রথাগত বিশাল রণতরীগুলোর কথা ভাবছেন, কিন্তু ইরান যুদ্ধটা লড়ছে সম্পূর্ণ ভিন্ন কৌশলে। তারা ব্যবহার করছে রাডারে সহজে ধরা না পড়া ফার্স্ট অ্যাটাক ক্রাফট বা দ্রুতগতির বোট, ড্রোন এবং মোবাইল কোস্টাল ব্যাটারি থেকে ছোড়া এন্টিশিপ মিসাইল। বিশাল মার্কিন নৌবহর বা বিমানবাহী রণতরীগুলো এই মশার মতো ধেয়ে আসা শত শত হুমকির সামনে কার্যত অসহায় হয়ে পড়েছে। আর এর ফলে ট্রাম্পের আস্ফালন শুধু সংবাদ সম্মেলনেই সীমাবদ্ধ থাকছে, সমুদ্রের নিয়ন্ত্রণ কার্যত তেহরানের হাতেই রয়ে গেছে। যুদ্ধের বর্তমান পরিস্থিতি যদি আমরা বিশ্লেষণ করি তবে দেখা যাবে রণক্ষেত্র এখন আর শুধু ইসরায়েলের বা ইরানের ভৌগোলিক সীমানায় আটকে নেই। এটি রূপ নিয়েছে একটি সর্বাত্মক আঞ্চলিক এবং বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হয়তো আকাশপথে ইরানের কিছু সামরিক স্থাপনা বা প্রক্সিদের উপরে বোমাবর্ষণ করছে, কিন্তু ভূখণ্ড দখলের কোনো ক্ষমতা বা সাহস তাদের নেই। অন্যদিকে ইরান সরাসরি সম্মুখ সমরে না গিয়ে নিখুঁতভাবে পশ্চিমাদের অর্থনৈতিক স্নায়ুকেন্দ্রে আঘাত করছে। তারা শুধু হরমুজ প্রণালীতেই নয়, লোহিত সাগর থেকে শুরু করে এডেন উপসাগর এবং ওমান উপসাগর পর্যন্ত বিস্তৃত এলাকায় তাদের প্রক্সি বা মিত্র গোষ্ঠীগুলো পশ্চিমাদের বাণিজ্যিক স্বার্থকে পঙ্গু করে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের যেসব মার্কিন ঘাঁটি থেকে ইরানের উপরে হামলার লজিস্টিক সাপোর্ট দেওয়া হচ্ছিল, সেই ইরাক এবং সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলোতেও প্রতিনিয়ত রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। ফলে যুক্তরাষ্ট্রকে এখন শুধু আক্রমণ নয়, নিজেদের আত্মরক্ষায় বিপুল পরিমাণ সময় এবং অর্থ ব্যয় করতে হচ্ছে। যুদ্ধের এই পর্যায়ে এসে ইসরায়েল মারাত্মকভাবে ক্লান্ত, তাদের অভ্যন্তরীণ অর্থনীতি ধসে পড়েছে, আর যুক্তরাষ্ট্র পড়েছে উভয় সংকটে। একদিকে মৃত্যু ইসরায়েলকে বাঁচানোর তাগিদ, অন্যদিকে বিশ্বজুড়ে তেলের দাম বাড়ায় খোদ মার্কিন ভোটার সহ সারা পৃথিবীর ক্ষোভ। আর ঠিক এই জায়গাতেই ইরান তার সবচেয়ে বড় কূটনৈতিক এবং কৌশলগত বিষয়টি অর্জন করেছে। বলা যায় সারা বিশ্ব এখন আক্ষরিক অর্থেই ইরানের দুয়ারে ধর্ণা দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের নেতারা যারা এতদিন যুক্তরাষ্ট্রের সুরে সুর মিলিয়ে ইরানের সমালোচনা করতেন, তারাই এখন ওয়াশিংটনের উপরে চাপ প্রয়োগ করছেন যে কোনো মূল্যে যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য। কারণ তেলের দাম যদি ব্যারেল প্রতি $200 দিকে ছুটতে থাকে তবে ইউরোপের শিল্প কারখানাগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাবে, বেকারত্ব মহামারী আকার ধারণ করবে। এশিয়াতে চীন এবং ভারত, যারা বৈশ্বিক জ্বালানির অন্যতম বড় ক্রেতা, তারা পরিস্থিতি নিয়ে চরম উদ্বিগ্ন। তারা পর্দার আড়ালে তেহরানের সাথে যেমন যোগাযোগ রাখছে, তেমনি ওয়াশিংটনকেও স্পষ্ট বার্তা দিচ্ছে যে এই সংঘাত বিশ্ব অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো পশ্চিমা বলয়ের ভেতরেই এখন চরম ভাঙন ধরেছে। অনেক ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নৌজোট থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে, কারণ তারা ইরানের সরাসরি টার্গেটে পরিণত হতে চায় না। অন্যদিকে ইরান অত্যন্ত ঠান্ডা মাথায় তাদের পরবর্তী দাবার চালগুলো দিচ্ছে। তারা তাদের ভূগর্ভস্থ মিসাইল সাইটগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে এবং নিজেদের পারমাণবিক কর্মসূচিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখান থেকে ফেরা পশ্চিমাদের জন্য এক প্রকার দুঃস্বপ্ন। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখন স্বীকার করতে বাধ্য হচ্ছে যে ইরানকে একঘরে করার যে নীতি তারা দশকের পর দশক ধরে অনুসরণ করে আসছিল তা চরমভাবে ব্যর্থ হয়ে গেছে। উল্টো এই যুদ্ধ প্রমাণ করেছে যে বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার চাবি এখন মুজতবা খামেনির ইরানের হাতে। সামরিক শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক দাবার বোর্ডে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে রীতিমতো চেকমেট করে দিয়েছে ইরান। আর এই কারণেই বিশ্লেষকরা এক বাক্যে মেনে নিচ্ছেন যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার আগেই কৌশলগত দিক থেকে এই যুদ্ধে ইরান ইতোমধ্যেই জিতে গেছে। ইরানের ত্রিরত্ন মানে ক্যাটাগরিতে থাকা বি গ্রেডের ত্রিরত্ন, এ গ্রেড, এ প্লাস গ্রেডে আর অনেক কিছু আছে। এই মুহূর্তে ইরান যখন লড়াই করছে, দীর্ঘদিন যাবৎ ইরানের মেশিনারিজগুলোর উপর নজর রাখছিল ইসরায়েল এবং আমেরিকা, যে ইরান কতদূর আগাইছে, তাদের প্রযুক্তিটা কি আছে, ওই মেশিনগুলো ঠেকানোর জন্য তাদের কি ধরনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, একটা অঙ্ক কষে কষে আসলে ইরানে অভিযান চালিয়েছিল ইসরায়েল এবং আমেরিকা। তো তাদের সেই অঙ্কের মধ্যে এখন যোগ বিয়োগে ভেজাল লেগে গেছে। কেন ভেজাল লাগলো? কারণ ইরান আসলে দৃষ্টি রাখছে একদিকে, ঘটনা ঘটাইছে আরেকদিকে। অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের এ প্লাসকে নিয়ে ফোকাস করতেছিল, কিন্তু বি টাইপের ক্যাটাগরি মেশিনারিজগুলোকে আন্ডার এস্টিমেট করতেছিল। আজকে দেখেন সেই বি টাইপের আন্ডার এস্টিমেট করা ত্রিরত্ন, চতুর্রত্ন বা আপনি যতগুলো শব্দ বলেন সংখ্যা অনেক বাড়ানো যাবে। আমরা এই যুদ্ধে ইরানের বেশ কিছু সফলতা দেখতে পাচ্ছি, যে প্যাট্রিয়ট অথবা থার্ডের মতন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার সারা পৃথিবীতে 8টা দেশে তারা যেটা মোতায়েন রাখছে, কিভাবে ইরান ফাঁকি দিচ্ছে আসুন দেখি। ইরানের আরজিসির তথ্য অনুযায়ী আপনার আমেরিকা এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে প্রায় 34 দফা হামলা চালিয়েছে। আর সর্বশেষ অভিযানে 3 ধরনের ক্ষেপণাস্ত্র এবং হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হাইপারসোনিক কোনটা? যেটা শব্দের গতির চেয়ে 5 গুণ বেশি গতিতে ছুটতে পারে। বলা হচ্ছে যে আপনার এখানে যে যে জিনিসগুলো ব্যবহার করা হয়েছে, যে ফেক ক্ষেপণাস্ত্র। আচ্ছা, ফেক ক্ষেপণাস্ত্র কি কার্যকর কোনো ভূমিকা রাখা যায়? আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন সেখানে বলছিলাম যে ইরান করে কি একটার সাথে জোড়া দিয়ে আরেকটা ছাড়ে। কারণ আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো একটা নির্দিষ্ট সময় পর পর তাদের মেশিন থেকে ক্ষেপণাস্ত্র বা পাল্টা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। আমেরিকা বা ইসরায়েলের যে ক্ষেপণাস্ত্রগুলো আছে আকাশ প্রতিরক্ষা সিস্টেমে, একটাকে উড়াইতে চায়। তো যখন একটা উঠতে চায় তখন আরেকটাই ফাঁক দিয়ে ঢুকে যায়, যেটাকে বলা হচ্ছে ফেক ক্ষেপণাস্ত্র। আরেকটা হচ্ছে আপনার কি বলা হয় যে শব্দের চেয়ে দ্রুতগামী হাইপারসোনিকের মধ্যে কয়েকটা ক্যাটাগরি আছে। হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল, এটার মধ্যে ওয়্যার হেড থাকে, যে ওয়্যার হেডগুলো পারমাণবিক
যে মানে মেশিনারিজ গুলো যাদের হাতে আছে, লাইক রাশিয়া, ফ্রান্স, আমেরিকা, তো এটার মাথায় থাকে কি রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনেকে শুনছেন যে পুতিন যখন বড় বড় এই পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলো মারতো, ওয়ার হেড থাকতো, কিন্তু ওয়ার হেডে পারমাণবিক মেশিনটা যেটা বা ইকুইপমেন্ট যেটা সেটা থাকতো না। তো ইরানও আপনার ক্লাস্টার বোমা, আমরা অনেকে নাম শুনছি, ক্লাস্টার টাইপের কিছু ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এই ক্লাস্টারগুলো করে কি আকাশ থেকে জমিনে পড়ার আগে অথবা শত্রু দেশের সীমানায় প্রবেশ করা মাত্র একটা চূর্ণ বিচূর্ণ হইয়া এখান থেকে একাধিক অর্থাৎ শত শত ক্ষেপণাস্ত্র ছড়িয়ে পড়ে। তো আকাশ পত্রিকা সিস্টেম করে কি একসাথে তার এতগুলোকে মোকাবেলা করতে পারে না, হয়তো 2-4-10টা, বাকিগুলো ফাঁক দিয়ে কিন্তু ঢুকে যাচ্ছে। বুঝতে পারছি? এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় হচ্ছে আপনার দামে কম, তারপর হচ্ছে কামে অনেক গুণ। লাইক ইরান যেমন তাদের আত্মঘাতী ড্রোনগুলো বানাইছিল, তো সেই ড্রোনগুলো খুব বেশি